বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন আদালত। মঙ্গলবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছেন, পঞ্চদশ সংশোধনী ছিল সংবিধানের ত্রয়োদশ সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংক্ষিপ্ত রায়ের পরিপন্থী। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ হয়। এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। এছাড়া জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন 45 থেকে বাড়িয়ে 50 করা হয়। রাজধানীর পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা উন্মোচনে আগামী 5 কর্মদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, এই কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারক, সুশীল সমাজের প্রতিনিধি, সশস্ত্র বিভাগ ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। তবে এই কমিটিতে সদস্য কতজন হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। মঙ্গলবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সংবাদ সম্মেলনে তিনি জানান, এসব কমিটিতে অনেকে আসতে চায় না, সবার সঙ্গে আলোচনা করে কমিটি দেওয়া হবে। কমিটি ও কমিশনের মধ্যে কোনো পার্থক্য নেই বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিত করতে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন মহল কয়েকদিন ধরে দাবি জানিয়ে আসছিল। জনপ্রশাসনে উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতির সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এছাড়া উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য 50% এবং অন্য ক্যাডার থেকে 50% সুপারিশ করা হচ্ছে। বর্তমানে উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডার থেকে 75% এবং অন্য ক্যাডার থেকে 25% নেওয়া হয়। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় কমিশন প্রধান আব্দুল মুঈদ চৌধুরী এবং সদস্য সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান এসব তথ্য জানান। উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতির বিষয়ে মুঈদ চৌধুরী বলেন, পরীক্ষা ছাড়া আর কেউ পদোন্নতি পাবেন না। পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নেবে। 70 নম্বর না পেলে পদোন্নতি পাবেন না। এর পরের পর্যায়ে সরকার ইচ্ছে করলে পদোন্নতি দিতে পারবে। এছাড়া চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশন প্রথা উঠিয়ে দেওয়ার সুপারিশ করা হবে বলে জানিয়েছেন কমিশন প্রধান। বিগত 16 বছর ধরে গোপন কারাগারে গুম, নির্যাতন, খুনের সঙ্গে নিউক্লিয়াস শেখ হাসিনা জড়িত। এসব কার্যক্রমে তার সম্পৃক্ততা সরাসরি পাওয়া গেছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভারতের সঙ্গে যেসব চুক্তি করা হয়েছে সেসবের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি জানাতে 2 সপ্তাহ সময় দিয়েছেন আদালত। তাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরও 3 মাস তিনি দেশের মধ্যেই ছিলেন। এরপরও তিনি কিভাবে বিদেশে চলে গেলেন সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানতে চেয়েছেন আদালত। রাজধানীর মিরপুর থানায় সিএম হত্যা মামলায় সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে তার জামিন প্রশ্নে জারি করা রুল 1 মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। আদালতে মাহবুব আলীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন। আগামী 19 ডিসেম্বরের মধ্যে রেলওয়ের অস্থায়ী গেটকিপার ও ওয়েমেনদের বকেয়া বেতন দেওয়া হবে। কর্তৃপক্ষের এমন আশ্বাস পেয়ে রেলপথে অবরোধ প্রত্যাহার করে নিয়েছে আন্দোলনকারীরা। তবে ওই তারিখের মধ্যে বেতন না পেলে আগামী রোববার আবারও আন্দোলনে নামবেন তারা। মঙ্গলবার দুপুর 1:15টার দিকে রেলপথ ছাড়েন তারা। ফলে 3 ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। ইসরায়েলে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুতিরা। তারা নিজেদের হামলাকে সফল দাবি করেছে, কিন্তু ইসরায়েল পাল্টা দাবি করেছে তাদের সীমান্তে ঢোকার আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াইয়া শারি সোমবার টেলিভিশনে দেয়া এক বক্তৃতায় জানিয়েছেন, ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রটির নাম ফিলিস্তিন 2। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিক্রিয়ায় এই ক্ষেপণাস্ত্র হামলার কথা জানায় হুতিরা। গাজায় যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে এই ধরনের হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। এদিকে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 1/2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 45,000 ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও 52 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অধিকৃত গোলান মালভূমিতে ইহুদি বসতি আরও বাড়াতে চায় ইসরায়েল। দেশটির সরকার এ সংক্রান্ত একটি পরিকল্পনা অনুমোদন দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তাদের এই পদক্ষেপ জরুরি ছিল, কারণ ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর কাছে বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সীমান্তে একটি নতুন ফ্রন্ট খোলা হয়েছে। গোলান মালভূমিতে ইসরায়েলি বসতি দ্বিগুণ করতে চান বলেও জানিয়েছেন নেতানিয়াহু। এক বিবৃতিতে নেতানিয়াহু এসব কথা বলেন। 1967 সালের 6 দিনের যুদ্ধের পর ইসরায়েল গোলান মালভূমির বড় একটি অংশের দখল নেয়। গোলান মালভূমিতে ইসরায়েলের 30টির বেশি বসতি রয়েছে, যেখানে প্রায় 20,000 মানুষ বসবাস করেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী ওই বসতি অবৈধ। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ম্যাডিসন শহরের একটি খ্রিস্টান স্কুলে বন্দুকধারীর গুলিতে 3 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে। মেডিসন পুলিশ বিভাগ জানিয়েছে, বন্দুকধারী একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্যবস্তু করেছে। সে নিজেও সেখানকার শিক্ষার্থী। এখানে কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা প্রায় 40 জন। 400 জন। নিহত সন্দেহভাজন বন্দুকধারী একজন কিশোর। ঘটনাস্থলে আসার পর পুলিশ কর্মকর্তারা তাকে মৃত অবস্থায় পেয়েছেন।